প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে, যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দল দেওয়া হয়নি। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এসে অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। আমরা জানি রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন এবং তিনি গতকালই বাংলাদেশ থেকে চলে গেছেন সফর শেষ করে। আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাই, আসলে সাকিব ভাই কি হচ্ছে পর্দার অন্তরালে বাড়ালে এই মুহূর্তে? আমাদের জীবনে যারা ক্ষমতা চর্চা করে আমরা কিন্তু তাদেরকে ভালো ভাবতে চাই। এটা কিন্তু এই জন্য এখন যদি আমি সরকারের ব্যাপারে কোনো সমালোচনাও করি, অনেকে কিন্তু এটা পছন্দ করবে না, এটা হবেই, কিন্তু আমাদেরকে করতে হয় এই কারণে যে আমরা সত্যটা উদ্ঘাটন করতে চাচ্ছি। বাংলাদেশে পর্দার আড়ালে এখন বলতে হচ্ছে যে এই যে একটু আগে যে আমরা বললাম যে ক্ষমতা যে থাকে তাকে আমরা স্পেস দিতে চাই, তাকে আমি ভালো ভাবতে চাই। দেখেন এখন কিন্তু এই সরকারের কিভাবে তারা ডিসিশনগুলো নিচ্ছে, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ চলছে, কার কার সাথে তারা আপনার পরামর্শ করছে, কি কি ফ্যাক্টর তারা চিন্তা করছে, কি কি নিয়ামক তারা চিন্তা করছে, কি কি বিষয় তারা চিন্তা করছে, এগুলো নিয়ে কিন্তু আমি বলছি না যে একদম আমাদেরকে 100% জানতে হবে, কিন্তু এই ব্যাপারে আমরা 50%ও কিন্তু জানি না। আমরা কিন্তু এখন রাইট নাও পররাষ্ট্রনীতি নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, পররাষ্ট্রনীতির ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারের একমাত্র মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান যখন একটা কথা বলেন, যেমন ধরেন এই যে দীনেশ ত্রিবেদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মিটিংটা হলো, এই ব্যাপারে উনি কিন্তু খুব একটা বেশি কথা বলেন নাই। উনি বলেছেন প্রত্যর্পণের কথা, উনি বলেছেন হাদির কিলার যে অ্যালেজড কিলার তার কথা, তাকে প্রত্যর্পণ করার কথা, ব্রিক্স নিয়ে, জি ব্রিক্স সম্মেলন নিয়ে কথা বলছেন, বিমস্টেকের নিয়ে বলেছেন যে বিমস্টেকে বোধহয় যেতে হবে, এটা নিয়ে বলেছেন। আরেকটা হচ্ছে ব্রিক্স নিয়ে বোধহয় বলেছেন, আরেকটা কথা হলো উনি নিয়ে বলেছেন যে উনারা একটা পরিসর বৃদ্ধি করতে চাচ্ছেন বা এরকম একটা কোনো কথা বলেছেন। উনি কিন্তু খুব একটা বেশি এখানে কথা বলেন নাই এবং উনি বলেছেন যে প্রধানমন্ত্রী চাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চাচ্ছেন যে যাতে ভারত বাংলাদেশকে একটা পরিসর দেয়, একটা স্পেস দেয়, যাতে বাংলাদেশ তার সাথে সম্পর্কটা আস্তে আস্তে উন্নত করে নিতে পারে। এই তো বিষয়টা। কিন্তু এখানে আমরা যদি খালি এইটুকুই বলি, এখানে দেখেন সবচেয়ে বড় কথা কি, বড় কথা হচ্ছে আপনি যেটা বললেন প্রত্যর্পণের বিষয় কি হবে। আমি যেটুকু বুঝি যে আপনি এখানে দেখেন যে একভাবে যখন বলছেন খলিলুর রহমান সাহেব বলছেন যে উনারা নিতে চাচ্ছেন, ঠিক একই সময় দেখেন আরেকটা জিনিস দেখেন, এটার সাথে মিলে কিনা বলেন। দীনেশ ত্রিবেদী সাহেবকে যখন ওনারা অ্যাপয়েন্ট করলেন, ওনারা করলেন মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তিকে, যেটা আপনার অনুষ্ঠানে আমরা বলেছি যে এটা একটা অত্যন্ত গুরুত্ব যে ভারত দিচ্ছে বাংলাদেশকে, সেটা কিন্তু এটাতে বোঝা যায়। সেই ত্রিবেদী সাহেবকে উনি 1 মাস 5 দিন বসিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলা যাবে না যে 1 মাস 5 দিন ধরেই কি উনি দেশের বাইরে ছিলেন, যে উনি হতে পারে না। তার মাঝখানে এসে উনি বসিয়ে রেখেছেন। তারপরে সার্জিও গোর আসলো, সার্জিও গোরের সাথে ওনার কিছু একটা কথা হলো, যেই প্রেস কনফারেন্সে ওনাকে খুবই ইরিটেবল দেখা গেল। হ্যাঁ, তার খুব একটা ভালো যায় নাই মিটিংটা। তারপরে কি করলেন, উনি যায় দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করলেন। তার 2-3 দিন পর, কয়েকদিন পরেই এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে। সো যদি আপনি মনে করেন যে বাংলাদেশ সরকার সুসম্পর্ক করতে চায়, এই যে ডক্টর খলিলুর রহমানের যে কথা, তাহলে দীনেশ ত্রিবেদীকে এতদিন বসে রেখেছে কেন? ইট ডাজন্ট গো অ্যাকর্ডিংলি। আমি যেটুকু এখন স্পেকুলেট করছি, আমি যেটা ধারণা করছি যে সমস্যাটা হচ্ছে, নাম্বার 1 সমস্যা, ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে পারেন, যাতে উনি রাজনীতি না করলেও এক ধরনের ক্ষমতা বলয় যাতে উনার চারিদিকে আস্তে আস্তে তৈরি হতে পারে। এটা হচ্ছে গিয়ে ভারতের বলছেন যে ভারত এটি চাচ্ছে, ভারত এটা চাচ্ছে। ভারত তো শেখ হাসিনাকে গিলতে পারছে না। হ্যাঁ বলেন, তাহলে তাকে কিভাবে প্রত্যর্পণ করবে ভারত? এইখানেই প্রত্যর্পণের ব্যাপারই তো। এমনিতে যদি স্বাভাবিক প্রত্যর্পণ হইতো তাহলে তো উনাকে প্লেনে করে আনা হবে, এনে উনাকে এয়ারপোর্ট থেকে উনাকে কোর্টে জেলে নিয়ে যাওয়া হবে বা কোর্টে নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে। কারণ ওনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার দণ্ডাদেশ হয়ে গেছে।
ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া তাহলে এখন উনাকে হয়তো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কোর্টের সামনে হাজির করবে, কোর্ট তখন উনাকে হয়তো জেলে পাঠাবে, সেটা কোনটা জেল হবে সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবে। এই অনেক কিছু আছে, কিন্তু আমার যেটুকু মনে হয় যে ভারত এটা চায় না। ভারত এইটুকু বলতে চাচ্ছে যে আনুষ্ঠানিকতার মধ্যে উনাকে রেখে, যতটুকু পারা যায় রেখে, উনাকে আবার ক্ষমতা বলয় তৈরি করতে দিতে হবে। আওয়ামী লীগের একটা রাজনীতি এখানে হইতে হবে। আমি মনে করি বিএনপি যেটা চাচ্ছে এর উল্টো দিকে, বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যাতে এখানে না হয়। তার দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে যে তার সাথে অন্যরা যারা ছিল জামাত এবং এনসিপি তারা চায় না এখানে যদি আওয়ামী লীগের হয় এখানে একটা বিরাট অস্থিতিশীলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ যদি না করতে পারে আপনার রাজনীতি, তাহলে আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকেই ভোট দিবে, সুতরাং বিএনপির জন্য ওইটাও ভালো। সুতরাং বিএনপি আমার মনে হয় যেটা চাচ্ছে সেটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু ভারত সরকারের সাথে বাণিজ্যিক বিষয় কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিবে? এখন পর্যন্ত তো তাই বলা হচ্ছে, আমরা গত নির্বাচনে সেটি বলা হচ্ছে, সেই হিসাবে বলছি আমি। আরেকটা জিনিস দেখেন আদানির সাথে বলেন বা অন্যান্য ব্যবসার ব্যাপারে বলেন, বিএনপি কিন্তু সেই ব্যবসায়িক অংশটা কিন্তু ঠিক মতো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মনে হয় যেটা বিএনপি চায়, যেটা ডক্টর খলিল রহমান বলছেন না, কিন্তু যেটা মনে হয় যে ব্যবসায়িক ব্যাপারগুলো চলুক, ভারতের সাথে আওয়ামী লীগের প্রত্যর্পণটা না হোক, এই জায়গার একটা ইয়েতে এটা আমার মনে হয় দোলাচলে আছে। মানে শেখ হাসিনার প্রত্যর্পণ হোক বা আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক, আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক, আওয়ামী লীগের হলেই তো প্রবলেম শুরু হবে আবার। জি, আপনার কাছে আবারও আসবো, আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি দেখছেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে, যেটি বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, আপনি কি তাই দেখছেন? আসলে অন্যের মানে মুখ থেকে বা অন্যের জিহ্বা দিয়ে মানে ঝোলের স্বাদ নেওয়ার মতো অবস্থা আর কি। আমি নিজে টেস্ট করতে পারলাম না। আমার নিজের সংবাদ মাধ্যম, আমার নিজের গণমাধ্যম, আমার নিজের সরকার আমাকে তো একটা অন্ধকারে রেখে দিচ্ছে। এখন ওই দেশের, ওই প্রতিবেশীর, ওদের দেশের পত্রিকায় আমারে বলতেছে এটা খুব ভালো। হ্যাঁ, আমি এখন ভাবতেছি আমার মনে হয় ভালো আর কি। হ্যাঁ, এখন লবণ চাকতেছি ওর মুখ দিয়ে। এখন কি করবো? আমাদের দেশের মিডিয়াতে যে খবরগুলো আছে সেগুলো তো আমরা জানি সবাই। মানে আমার দেশের মিডিয়া তো খবর পাবে সরকারের কাছ থেকে, খবর পাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, খবর পাবে হচ্ছে সরকারের মুখপাত্রের কাছ থেকে। সরকার তো এই বিষয়ে একটা উপদেষ্টাও রাখছে, মন্ত্রীও আছে, উপদেষ্টাও আছে আর কি। এত উপদেষ্টা শ্রেণী রাখছেন, তো তাদের কাউকে প্রতিমন্ত্রীও আছে, তো তারা একটা অফিসিয়াল স্ট্যান্ড নেবে। একটা ব্যাপার কি, আপনি এটা খুব ছোটখাটো ব্যাপার না, এবার খুব নেগলিজেবল ব্যাপার না। রয়ের চিফ এরকম একটা সিচুয়েশনে, হ্যাঁ, এরকম হচ্ছে যেখানে হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতও বলে খুব ভালো না, বাংলাদেশও বলতে পারে যে ভালো না বা ভালো হচ্ছে। হ্যাঁ, এখন ভিসা বন্ধ করে রাখছিল ভারত, ঠিক আছে, শুধু কি ভিসাই বন্ধ রাখছিল? আপনি দেখেন আমরা ওদের দেশ থেকে কিনি জিনিসপত্র, আমাদের কিনতে বাধ্য হচ্ছি আমরা। হ্যাঁ, আলু, পেঁয়াজ, চাল ইত্যাদি কিনতেছি, ওই দেশ থেকে জিনিস আসতেছে আমার দেশে। হ্যাঁ, ইন সাম এক্সটেন্ট গরুও আসতেছে, কিছু কিছু মরিচও, কাঁচামরিচও আসে, কিন্তু আপনার অনেক পণ্য ভারতে যাইতো। হ্যাঁ, এই যে মেঘালয় যাইতো। আমার এক বন্ধু তো বললো শিলংয়ে গিয়ে ছোট দোকানে, মুদির দোকানেও বাংলাদেশের একটা কোম্পানির প্রোডাক্ট সে খুঁজে পায় আর কি। চানাচুর কিনতে গেলে বাংলাদেশি চানাচুর পায় আর কি, বাংলাদেশি বিস্কিট পায়। সেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো এখন আর ভারতে ঢোকে না। ভারতের মাটি ব্যবহার করে নেপালে আমাদের প্রোডাক্ট যেত, ভারতের মাটি ব্যবহার করে আমাদের প্রোডাক্ট ভুটান যেত, এখন আর যেতে পারে না। মানে বন্ধটা আমাদের, আর ওদেরটা কিন্তু ওপেন, ঠিক আছে। এখন তারা তাও আবার মানে ভিসাটা খুলছে আর কি। তো ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে জায়গাটা, সেটা যে খুব একটা মানে সুখকর ব্যাপার না, মানে খুব বন্ধুত্বপূর্ণ ব্যাপার না। বন্ধুত্বপূর্ণ ব্যাপার যদি না হয়, তখন রয়ের চিফ কেন বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর কি? ঠিক আছে, আমাদের উত্তর চাওয়ার ব্যাপার আছে। এত ঘটনা, অনেক ঘটনার পিছনে আমরা স্পেকুলেশন বলেন বা থিওরি দাঁড় করাই যে এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার। দেখলাম যেটি অফিসিয়াল ট্যুর ছিল। হ্যাঁ, হতে পারে অফিসিয়াল, কিসের অফিসিয়াল? অফিসিয়াল ট্যুর তো একটু যাক না, সে আরো অনেক দেশ পৃথিবীর যায় না রয়ের চিফ, ঠিক আছে, বাংলাদেশে কেন? ব্যাপারটা কি ছিল? এবং এরকম অফিসিয়াল ট্যুর মানে কি ধরনের অফিসিয়াল ট্যুর? অফিসিয়াল ট্যুর মানে কি? ঠিক আছে, এটা আমাদের একটু জানার বিষয় আছে বাংলাদেশের জনগণ। যখন এটা আমরা জানবো না, আবার আমরা কোনোদিন একটা ইন্ডিয়ান পত্রিকা থেকে জানতে হবে পড়ে, ও এই কারণে আসছিল, আচ্ছা। মানে আমি আমার অভিভাবকের কাছ থেকে, আমার অথরিটির কাছ থেকে জানবো না, ইন্ডিয়ান পত্রিকা, ও বুঝতে পারছি এই কারণে আসছে, আচ্ছা আচ্ছা।
আমার ঘর থেকে আমি খবর পাবো না, বাইরের ঘর থেকে আমাকে খবরটা নিতে হচ্ছে। এটা হচ্ছে খুবই পরিতাপের বিষয় আর কি। এই কারণে হয়তো আপনি বাধ্য হন, সবাই বলতে বাধ্য হয় আর কি, যে হচ্ছে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে, যা আমিও জানি না, আপনি জানেন না, সাকিব ভাই জানেন না, বাংলাদেশ জানে না, কিন্তু হচ্ছে কি হচ্ছে সেটা একটা মানে সন্দেহের জায়গাটা আপনার তৈরি হচ্ছে আর কি, এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির কারণে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই আর কি। আচ্ছা, এখন আমাদের ভাই বললেন আর কি যে তারা শেখ হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত করবে, কিন্তু আওয়ামী লীগের প্রত্যার্পণ নিশ্চিত করবে না, এই যে বিষয়টা। কিন্তু আমরা তো আবার আরেক ধরনের ড্রাইভ দেখি, রিফাইন্ড আওয়ামী লীগের ড্রাইভ দেখি, মাইনাস শেখ হাসিনা, ঠিক আছে। আওয়ামী লীগের একটা ড্রাইভ, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ছিল, ঠিক আছে। যে কারণে দেখবেন যে সাবের হোসেন চৌধুরীর মুক্তিটা, হ্যাঁ, এই মানে সে যে আমলে সবাই হচ্ছে গিয়ে জেলখানায় চলে যাচ্ছে, ঠিক আছে, ঢুকে যাচ্ছে, কারো জামিন টামিন হচ্ছে না, কিন্তু তার বহাল তবিয়তে জামিন হয়, সব কিছু হয়। আবার তার সাথে বিদেশি রাষ্ট্রদূতরাও দেখা সাক্ষাৎ করে টরে, তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বা এটা বিশ্বাস করতে ইচ্ছা হয় আর কি, যে একটা মাইনাস শেখ হাসিনা, একটা রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রক্রিয়া দেশের ভিতরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আছে, এবং বিদেশিদের মধ্যেও আছে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আসলে মানে কাদের মধ্যে আছে? এটা কি পশ্চিমাদের মধ্যে আছে, ইউরোপিয়ানদের মধ্যে আছে, আমেরিকার মধ্যে আছে, কিন্তু ভারতের মধ্যে কি নাই? ফলে ভারতের এইরকম একটি চাওয়া বাংলাদেশের হচ্ছে গিয়ে পলিটিক্স নিয়ে, সেটার সাথে সারা পৃথিবীর চাওয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, পসিবিলিটি থাকতে পারে। তারপরে আমি কোনো কিছু আসলে কনফার্ম করে বলার সুযোগ আমাদেরকে দেয় না, সব কিছু খালি ঢাক গুড়গুড়, ঠিক আছে, এত গোপনীয়তা। এবং সেই গোপনীয়তাগুলোই আসলে কিন্তু একসময় বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি করবে, একটা এলিনেশন তৈরি করবে জনগণের সাথে। সেই যে লন্ডন বৈঠকে কি বৈঠক হয়েছিল, তার অনেক কিছুই কিন্তু নন ডিসক্লোজার, অনেক কিছুই গোপন, ঠিক আছে। খালি একটা বলা হয়েছিল, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত দেখছি, ইয়েস, কথা রেখেছেন তাহারা, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কিন্তু আরো কিছু আলোচনা হয়েছে, আরো কিছু কি জিনিস, তা তো ভাই হচ্ছে আমার কাছে পরিষ্কার না। জি, পরিষ্কার হওয়ার জন্য হয়তো অপেক্ষা করতে হবে, এক সময় হয়তো সবই জানা যাবে। অনেক ক্ষয়ক্ষতি হওয়ার মধ্য দিয়ে হইতে পারে। আপনার কাছে আমি আসবো আবার, রুবেল ভাই, সাকিব ভাইয়ের কাছে আসতে চাই আপনার কাছে। রয়ের প্রধানের যে আলোচনাটা, মানে তার সফর নিয়ে, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, আমরা হঠাৎ করে দেখলাম যে তিনি আসলে সফর করেছেন এবং চলেও গেছেন। আপনার কাছে কি মনে হয় হঠাৎ এই সময় তার এই সফরটা কি কারণে? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক, উনাদের কথা মতোই আমরা অন্যান্য অনেক সূত্র থেকে এটা জানতে পেরেছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের মানে পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থাৎ নরেন্দ্র মোদীর কার্যালয়, এবং এবং এটার ছিলেন তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অজিত দোভাল সাহেব, এটার ফুল দেখতেন। যখন 5ই আগস্ট এখান থেকে শেখ হাসিনা চলে যান, তারপরেই কিন্তু অজিত দোভাল ওনাকে রিসিভ করেন, অজিত দোভাল ওনাকে নিয়ে যান এবং অজিত দোভাল ওনার সাথে ডিব্রিফিং করেন। ডিব্রিফিং মানে হচ্ছে যে শেখ হাসিনা কি করেছেন সব কিছু উনি বলে দিয়েছেন। এবং আমাদের এক ভাই কয়েকদিন আগে বলছে যে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা, যা গোপন তথ্য শেখ হাসিনা জানতেন, সবই এখন ভারতের কাছে চলে গেছে বলে আপনি ধরে নিতে পারেন। এবং এতদিন পর্যন্ত এই 2 বছর ধরে এটা কিন্তু পিরিয়ডিক, মানে নিয়মিতভাবে এই আপনার সেশন বলি বা এই যে মিটিংগুলা, এগুলা কিন্তু অজিত দোভাল করতেন। এই কয়েকদিন আগে অজিত দোভাল এটা চেঞ্জ করেছেন। অজিত দোভাল আর করবেন না, ওনার বয়স হয়েছে, উনি আপনি জানেন বোধ, উনি 85 ইয়ার্স ওল্ডের মতো, 80 আপ। এখন করবে হচ্ছে আইবির চিফ। আইবি মানে হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যুরো। এগুলো হচ্ছে গিয়ে মানে যেগুলো পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা, এগুলো ভারতের। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতের এবং বাংলাদেশের সম্পর্ক এবং শেখ হাসিনার সম্পর্ক, এটার সাথে গোয়েন্দাটাই হচ্ছেন এটার প্রধান নিয়ন্ত্রক। গোয়েন্দারা যে প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী মানে ভারতীয় প্রধানমন্ত্রীকে। সো সেই হিসাবে আমি বলতে চাই যে রয়ের প্রধানের ভিজিট আমার কাছে মনে হয় যে এটা কোনো অস্বাভাবিক কিছু না। আমার কাছে মনে হয় ওদের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে আমরা কেন এটা হোস্ট করলাম, আমাদের হোস্ট কে ছিল, এটা হোস্ট কি এনএসআই চিফ নাকি এটা ডিজিএফআই চিফ, আমরা জানি না। ধরেন এটা একটা সিম্পল কথা, কিন্তু একটা টেকনিক্যাল ইনফরমেশন, সেটাও আমরা জানি না। উনি কেন আসছেন, কি সাধারণত একটা ইন্টেলিজেন্স চিফ আর একটা ইন্টেলিজেন্স চিফের সাথে আসে যখন ইন্টেলিজেন্স কোঅপারেশন থাকে আপনি, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোঅপারেশনের
ফ্রেমওয়ার্ক কি সেটাও আমরা জানি না। তাহলে কেন এই ইয়েগুলো হবে আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারছি না। যেমন ধরেন এক একটা দেশ আরেকটা দেশের পররাষ্ট্র সচিবরা অ্যানুয়াল কনসালটেশন করেন, সেটা একটা কাঠামো আছে, সেখানে কি কি হয় আমরা বুঝি, এখানে তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমার কাছে এই জিনিসটাও মনে হয় যে ওই যে আমার ভাই বলতেছেন যে রুবেল বলতেছে যে এটা এই ঢাকঢাক গুড়গুড়, ঠিক তাই। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যেটা আমার কিন্তু মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবকে এই একটু আগে রুবেল বলেছে, আমার ভাই রুবেল বলেছে যে এই যে জনবিচ্ছিন্নতা এটা কিন্তু আসতেছে, সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাপারেটাস আছে, অ্যাপারেটাস, এটা একটা বাংলা কি হবে অ্যাপারেটাস, মানে একটা যন্ত্রের মতো। এই যন্ত্রের যারা মানে কুশীলব তারা তারেক রহমান সাহেবকে জনগণের সামনে আসতে দিচ্ছে না বলে আমি মনে করি। জনগণের সামনে আসলে উনি একটা প্রিপেয়ার্ড স্পিচ দিচ্ছেন, উনার সত্যিকার কথা, মনের কথা, আড্ডা মেরেই কথা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং উনাকে একটা জায়গায় ওই পর্দার পিছনে রেখে দেওয়া হচ্ছে, একটা খুবই কৃত্রিম এক ধরনের অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু শেখ হাসিনাকে যতটুকু চিনতাম, আমরা তারেক রহমানকে তার তুলনায় কিছুই চিনি না। এবং উনাকে রেখে এই অ্যাপারেটাস, যেটা কিন্তু আসলে জনগণের সাথে তার কোনো দায়বদ্ধতা নাই, তারাই কিন্তু এখানকার পুরো শাসনটাকে কন্ট্রোল করতেছে, পুরো শাসনটাকে তারা কন্ট্রোল করতেছে। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। শেখ হাসিনার সময় কিন্তু যারাই কুশীলব ছিল তারা কি করতো, ব্যাংক থেকে আপনার ঋণ নিত, যে ঋণ তারা কখনো পরিশোধ করতো না। আপনি জানেন সেটা 6 লাখ কোটিতে এসে, ঠিক আছে। এখন তো আর এই ঋণ নিতে পারছে না এই কুশীলবরা। কুশীলবদেরকে বলা হচ্ছে যে অনেকেই নাকি অনেক পদ নাকি বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের। তাহলে যদি আপনি পদ বিক্রি হচ্ছে, মানে দেখেন অ্যাপারেটাস কিন্তু এটা বলতেও দিচ্ছে না, কোথাও এগুলোর কিন্তু রিপোর্টও হচ্ছে না। কিন্তু আমি যখন দু একজনকে জিজ্ঞাসা করি, ধরেন টকশোতে বিভিন্ন জনে বলেন এই কথাগুলো, এবং আমরা যখন একজন ধরেন রাজনৈতিক নেতার সাথে জিজ্ঞাসা করি যে আপনি কি এরকম কোনো খবর পেয়েছেন, উনি তো নিজেরাই বলেন যে একটা বড় বড় ফিগারের কথা বলেন, একটা অ্যামাউন্টের কথা বলেন, আইজি বা আমি পজিশনও বলতে চাই না, এক একটা পজিশনে এক একটা হিউজ অ্যামাউন্ট বলেন। সো অ্যাপারেটাস অনেক কিছু করছে, এবং এগুলো নিয়ে গণমাধ্যম তো এটাও বলতে পারতো যে আমরা এটা তদন্ত করেছি, এর মধ্যে কোনো সত্যতা নাই, এটাও কিন্তু আমরা কোথাও পাই নাই। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাপারেটাস যেভাবে এই দেশটাকে চালাচ্ছে এক ধরনের নীরবে জুলুমের মতো চলছে। এবং আমি যেভাবে দেখি যে অ্যাপারেটাস যা করছে, আমি আপনাকে একটা যে আমি 2-3 বছরে এখান থেকে কোনো উন্নয়ন দেখি না, বরং এটা অবনতি হতে থাকবে। কারণ অ্যাপারেটাস যখন চালায়, যে জনগণের সাথে দায়বদ্ধতা নাই, ধরেন সে যদি, আমি একটু উদাহরণ দিই, ধরেন একটা ওসির থেকে আপনি একজন 1 কোটি টাকা নিয়ে তাকে পোস্টিং দিয়েছে, আপনি তো 3 বছরে ওসির থেকে কোনো জিজ্ঞাসা করতে পারবেন না যে কিভাবে এইখানে আইন শৃঙ্খলা ঠিক করবেন। কারণ ওসি বলবে যে আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আমার 1 কোটি টাকা উঠাইতে হবে, আগামী পোস্টিংয়ের জন্য আমার আরও 1 কোটি টাকা লাগবে, হয়তো আরও 2 কোটি টাকা লাগবে, কথার কথা বললাম, রাইট। সো আমি 3 কোটি টাকা আগে উঠাবো, 3 কোটি টাকা আমি উঠাবো কীভাবে, আপনার ইয়েতে আগেও বলেছি যে অপরাধী অর্গানাইজ ক্রাইম, তাকে ক্রাইম করতে দিব। সো অর্গানাইজ ক্রাইমকে ক্রাইম করতে দিব, অর্গানাইজ ক্রাইম আমাকে টাকা দিবে। এবং এই সময় যদি বলে যে না আমাদের একটু দেখাইতে হবে, তখন কি দেখানো যাবে, অভিযান হবে, অভিযান হয়ে 2 দিন ধরে অভিযান হবে, কতগুলো ছিন্নমূল কাউকে ধরবে, কোনোদিন অর্গানাইজ ক্রাইমের আপনি বসকে ধরতে পারবেন না, ধরবে না, তাদেরকে ধরে তারপর ছেড়ে দিবে। সো আমি এখন দেখতে পাচ্ছি আগামী 3 বছরে আপনার কোনো আইন শৃঙ্খলার উন্নতি হবে না। আপনি এটাও দেখেছেন, আমি জাস্ট এটা বলে শেষ করছি। তাহলে আমরা কেন এই অ্যাপারেটাসকে মেনে নিচ্ছি, এটাই প্রশ্ন আমি রাখলাম। জি, আপনার কাছে আমি আসবো রুবেল ভাই। কালকে আমরা আরেকটি বক্তব্য দেখেছি যে ব্রিক্স সম্মেলনে বা ভারতে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আপনার কাছে কি মনে হয় সম্মেলনে বাংলাদেশের যাওয়া উচিত কি উচিত না? ব্রিক্স না বিমস, এটা নিয়ে একটু দুটোই আছে, দুটোই আছে, বিমস্টেক এবং ব্রিক্স দুটোই আছে। এর মধ্যে বিমস্টেকে হচ্ছে সভাপতিত্ব করবার কথা, রাইট। ওখানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা এরকম যাবে না, ওখানে কিন্তু চেয়ারপারসন হিসেবে তাকে যাওয়ার কথা আছে আর কি। তো নিঃসন্দেহে আমার মনে হয় আর কি, যত কিছুই হোক, আরও অনেক জটিল পরিস্থিতির মধ্যেও কিন্তু ট্যুর হয়, ঠিক আছে। ব্যাপারটা একটু দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার পর ওআইসির কনফারেন্স পাকিস্তানের মাটিতে, ঠিক আছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন। মাত্র কয়েকদিন আগে যুদ্ধ করে স্বাধীন হয়ে এসে পরও আবার হচ্ছে গিয়ে পাকিস্তানে গেছেন, এবং সেটার ব্যাপারে কিন্তু এই ভারতের অনেক চক্ষু রাঙ্গানি ছিল, অনেক কেন যাচ্ছ, কেন ওআইসির মেম্বার হচ্ছ, ঠিক আছে, এগুলো নিয়ে অনেক রকম ব্যাপার ছিল। কিন্তু সে এই সমস্ত চাপ
কে সে ইয়া করে দিয়েছে, শুধু ভারতকে নিয়ে সে চলবে না, এরকম একটা ব্যাপার তার ছিল আর কি হয়তো। তো একেবারে যুদ্ধ ইয়ার মধ্যেও কিন্তু আমরা দেখি যে হচ্ছে যাওয়া আসার ব্যাপারটা থাকে আর কি। তো সেরকম একটা, আর এখানে তো হচ্ছে ব্যাপারটা অতটা না, এটা একটা স্নায়বিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হচ্ছে যে যাওয়া উচিত, হ্যাঁ, এবং তাকে প্রকাশ করা উচিত, এবং বাংলাদেশকে প্রকাশ করা উচিত। বাংলাদেশের কথাটা বলা দরকার, ভারতের জনগণের কাছে বাংলাদেশের কথা বলা দরকার। ঠিক আছে, আপনি দেখেন যে গণ অভ্যুত্থানের পর ভারতের জনগণ বা পৃথিবীর কিছু অংশের মানুষ, ঠিক আছে, যে এই যে গণ অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী যে জনপরিসর, সেই পরিসরের আসলে চিন্তা কি, সেটাকে যেভাবে করে শেখ হাসিনা ব্রিফিং করছে যে এটা হচ্ছে একদম হচ্ছে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল একটা চিন্তা বা উগ্র ধর্মবাদী একটা চিন্তা থেকে এই অভ্যুত্থান করছে, এইভাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে। এখন দেশটা জঙ্গিবাদী দেশ হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশকে যে প্রেজেন্টেশন করছেন, তার অল্টারনেট বাংলাদেশের যে আসল যে বিষয়টি, সেই অভ্যুত্থানের জনপরিসরের যে জনচিন্তা, সেটাকে তার প্রকাশ করা দরকার। একেবারে বিমস্টেকে গিয়ে শুধুমাত্র বিজনেস নিয়ে কথা বলতে হবে, ব্রিক্সে গিয়ে শুধুমাত্র বিজনেস নিয়ে কথা বলতে হবে না, ওখানেও তো অনেক পলিটিক্যাল কথাবার্তা হয়। ঠিক আছে, ওখানে অনেক দেশের সাথে বাইলেটারালও আলোচনা হয়, অনেক বাইলেটারাল আলোচনা হয় আর কি। তো সেইভাবে করে আমার মনে হয় যে মানে ডিপ্লোম্যাটিক্যালি যদি একটা আপার হ্যান্ডে যেতে হয় বাংলাদেশের, ঠিক আছে, সব কিছু মিলে, কারণ বাংলাদেশ তো এখন বিরাট বড় একটা জিও পলিটিক্যাল ফাঁদের মধ্যে আছে। আপনাদের এখানে আলাপও হয়েছে এই ব্যাপার নিয়ে। এই ফাঁদ থেকে যদি বাংলাদেশকে বের আসতে হয়, সত্যিকার অর্থে যে স্মার্টলি এটাকে ডিল করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে রাগ করে থাকা যাবে না, এখানে অফেন্ডে যেতে হবে। এবং অফেন্ড মানে হচ্ছে যে কোনো শুধু নেতিবাচক বক্তৃতা, খোঁচাখুচি, এটা অফেন্ড না। অফেন্ড মানে ডিপ্লোম্যাটিক অফেন্ডে যেতে হবে, ডিপ্লোম্যাটিক নর্মস মেনটেন করে। সাকিব ভাই, ডিপ্লোম্যাটিক নর্মস মেনটেন করে আসলে বাংলাদেশের কি করা উচিত? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে একটা দেখতে পাচ্ছি ব্রিক্স সামিট হতে যাচ্ছে নিউ দিল্লিতে সেপ্টেম্বর 12-13, কিন্তু সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে এটা ব্রিক্সের যেটা হচ্ছে এটাকে বলে আউটরিচ সেশন, মানে তারা অন্যান্য মেম্বারের বাইরে অন্যদের সাথে আউটরিচ করছে, তাদের সাথে আপনার যোগাযোগ করার চেষ্টা করছে। বাংলাদেশ তো মেম্বার এখানে না। বাংলাদেশ মেম্বার না, বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে কারণ উনি বর্তমানে বিমস্টেকের চেয়ার। এখানেই বিমস্টেক ব্রিক্সে আমরা করছি, বিমস্টেকের চেয়ার হিসাবে উনাকে আমন্ত্রণটা জানানো হয়েছে। ওনাকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণটা জানানো হয় নাই। তো এখন উনাকে বিমস্টেকের প্রধান হিসাবে উনাকে জানানো হয়েছে। ওকে, আপনি একটু আগে প্রধান বলছিলেন যে এটা হচ্ছে যে কিছুদিন আগে জুলাই 16 তারিখে 2026-এ বিমস্টেক ন্যাশনাল সিকিউরিটি চিফসদের মিটিং হয়েছে, সেখানে বাংলাদেশ অবশ্যই নেই। বাট এনিওয়ে, আমাদের কিন্তু অজিত দোভাল সাহেবের সাথে কিছুদিন আগে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টাও দেখা করে এসছেন। আমাদের না আমাদের ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা কর্নেল শামস, ব্রিগেডিয়ার শামস, আমি শুধু একটা ছবি দেখলাম। এনিওয়ে, আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আসলে কি করা উচিত? হ্যাঁ, আমি যেটা বলবো যে এখানে আমাদের দুটো প্রবলেম আছে। হ্যাঁ, আমরা ছোট দেশ মানে কি, আমরা জনসংখ্যার দিক থেকে না, কিন্তু আমরা একটা কথা বলি কি, ডিপ্লোমেসিতে আমরা একটা কথা বলি হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া থাকতে হবে। এটা একজন দুইজন মিলে ডিসিশনটা নেয় না। এখানে ব্যুরোক্রেসি আসবে, এখানে থিঙ্ক ট্যাঙ্ক আসবে, এখানে নিউজ পেপার আসবে, হ্যাঁ, এখানে ব্যবসায়ীরা আসবে, ব্যবসায়ীদের একটা অত্যন্ত বড় তো আমার কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে এটার কোনো প্রসেস নাই। ওয়াশিংটনে প্রসেস আছে, ট্রাম্পের সময় প্রসেস হ্যাজ ব্রোকেন ডাউন, ইট ইজ ট্রু, ট্রাম্প শেষ করে দিচ্ছে। আমরা 57 বছর এই ট্রাম্প স্টাইলে চলছি, ধরে নেন আপনি। ট্রাম্প এখন যে অবস্থা, এইভাবে আমরা চলছি। হয়তো ওনাদের মতো করে নাই কথা, কিন্তু পিছনে কর্মপদ্ধতিটা এরকমই। এখন আমার কথা হচ্ছে উনি এখন যাবেন ব্রিক্সের যদি যান, এইখানে কি হবে না হবে ডিসিশনটা নিবে হচ্ছে একমাত্র ডক্টর খলিলুর রহমান। যেটা মনে করবে সেটা মনে করে উনি তারেক রহমান সাহেবকে বলবেন, তারেক রহমান সাহেব হ্যাজ ফুল কনফিডেন্স ইন হিম, আই থিঙ্ক। কে কাকে চালাচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে কে কাকে চালাচ্ছে। এবং আমার কথা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান জনগণের প্রতি দায়বদ্ধতা কতটুকু, সেটা রুবেল ভাই ছোট ভাই বলতে পারবে যে কতটুকু। আচ্ছা, এবার আরেকটা কথা বলতে চাই, এখানে আরেকটা জিনিস আমাদের নাই, একদমই নাই, সেটা হচ্ছে উই ডু নট টেক এনি মরাল পজিশন। আমাদের কোনো নৈতিক পজিশন নেই। সবাই কিন্তু নৈতিক পজিশন রাখে, কিন্তু দেখেন ভারতও কিন্তু নৈতিক পজিশন রাখবে, চীনও কিন্তু নৈতিক পজিশন রাখবে, আমেরিকা নৈতিক পজিশন রাখবে, আমরা কোনো নৈতিক পজিশন রাখতে পারি না, আমাদের কোনো মরাল পজিশন নাই।
এই যে নৈতিকতা যদি থাকতো তাহলে কিন্তু আপনার যদি সত্যি সত্যি নৈতিকতা থাকতো, ভরণ দেখালে হবে না, কিন্তু সত্যি সত্যি নৈতিকতা থাকতো তাহলে কিন্তু অন্য মানুষরা আপনাকে মর্যাদা দিয়ে কথা বলতো। আমি মনে করি যে বর্তমানে এই যে অবস্থা আছে, যেখানে আপনার একটা সরকার অভ্যন্তরীণভাবে কি করে সেটা কিন্তু তার পররাষ্ট্র নীতির উপরে, পররাষ্ট্র যে এটার উপরে এফেক্ট করে, এটার উপরে পড়ে। আমি যেটুকু দেখি তাতে আমি কূটনীতিতে এখানে খুব একটা ভালো উন্নয়নের পথ দেখতেছি না। হ্যাঁ, সব কিছুই চলতে থাকবে, উপরে উপরে চলতে থাকবে, কিন্তু সত্যিকারের কোনো বড় কাজ হবে বলে আমি মনে করি না। কারণ উনি আমি এটাও বলতে চাই যে ডক্টর খলিলুর রহমান আমাদের অনেক সিনিয়র। ডক্টর খলিলুর রহমানের কথা তো আমি শুনবো পাবলিকলি আমি উনার যা কথা শুনেছি তাতে আমার কিছুই বোঝা যাচ্ছে না এখানে। থ্যাংক ইউ। এবার একটু দেশীয় রাজনীতি, ধর্ম, এইসব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য সহ সব ভাস্কর্য স্থাপনকে শরীয়তের বিধানের চরম লঙ্ঘন এবং আলেমদের আত্মত্যাগের সঙ্গে এক ধরনের বৈপরীত্য ও উপহাস হিসেবে আখ্যা দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এক যৌথ বিবৃতিতে হেফাজত নেতারা অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর থেকে এসব ভাস্কর্য উচ্ছেদ ও অপসারণের জোর দাবি জানিয়েছেন। বিবৃতি তারা বলেছেন, ইসলামের স্পষ্ট বিধান বা শরীয়তের দৃষ্টিতে যে কোনো মানুষের ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ হারাম ও অবৈধ। ব্যক্তি রাজনৈতিক পরিচয় বা অবদান যত বড়ই হোক না কেন, শরীয়তের বিধানকে তোয়াক্কা না করে মন গড়া কিছু করার সুযোগ কারো নেই। জুলাই জাদুঘরের পরেই তারা এই বিবৃতি দিয়েছে। এতদিন আমরা এ ধরনের কোনো বিবৃতি দেখিনি। বিশেষ করে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের একটি বৈঠক দেখেছি। সাজেদ ভাই, ধন্যবাদ। এই তো মাত্র কয়দিন আগে হাটহাজারীতে গেলেন প্রধানমন্ত্রী, এবং সেইখানে সমাবেশে বক্তব্য রাখবার পূর্বেই আমি যতদূর জানি, ভুল না হলে, বাবুনগরের সাথে একটা বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রী। তো তারপরে আবার হচ্ছে এই ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটা একদিকে বিব্রতকর এবং আরেকদিকে স্পর্শকাতর বিষয়। ঠিক আছে, স্পর্শকাতর বিষয়। তবে ওনারা তো হচ্ছে যে হেফাজত, শাপলা হত্যাকাণ্ড ইত্যাদি সংক্রান্ত ওই জায়গার যে জায়গাটা, গ্যালারি, সেইখানে যে ছবি, যে ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছে সেইটার ব্যাপারে ওনাদের হেফাজতের নেতাকর্মীদের যে ভাস্কর্য তৈরি করা আছে সেটার ব্যাপারে কিন্তু তাদের অবজেকশন আছে। ওখানে তো আরো ভাস্কর্য আছে, সবই বলেছেন, কিন্তু পরে যে কোনো ভাস্কর্যই বলছেন, ওটা বলেছেন যে কোনো ভাস্কর্যই অন ইসলামিক, এই শব্দটা বলেছেন, হারাম এবং অবৈধ। এটা হারাম এবং অবৈধ, এটা বলছেন যে কোনোটা। ওটা ওই জাদুঘরের ভেতরে যেটা আছে আর যেটা সারা বাংলাদেশ জুড়ে আছে সবটাকেই বলেছেন, সারা পৃথিবী জুড়ে আছে সেটাকেও বলেছেন তারা। কিন্তু সেইটাকে এখন না, এখন তারা এই যে জায়গায় হচ্ছে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে তাদের যে ভাস্কর্য, তাদের হেফাজতের নেতাকর্মীদের যে ভাস্কর্য আছে, এইটা হচ্ছে তারা বেশি তাদের অনুভূতিতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং এটা তারা তাদের যে দর্শনের জায়গা, সেই দর্শনের জায়গা থেকে তারা বিষয়টা বলেছেন আর কি। তো এইটাকে এখন হচ্ছে, তো আমার মনে হয় যারা এই জাদুঘর কর্তৃপক্ষ রয়েছেন এবং হচ্ছে সরকারের যারা এইটি বিষয়টা দেখভাল করছেন, তারা তাদের সাথেই আলোচনায় বসুক, আলোচনায় বসে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করুক। যদি তারা কনভিন্স না হয় তাহলে মনে হয় তাদেরকে শ্রদ্ধা করেই পিছপা হতে হবে, না হলে এইটা আরেকটা অপ্রয়োজনীয় একটা ইস্যু তৈরি হয়ে যাবে বাংলাদেশে। এই ইস্যুটা কেন হঠাৎ করে তৈরি হলো বলে আপনার কাছে? এই ইস্যুটা আসলে বাংলাদেশে হচ্ছে গিয়ে কম বেশি সবসময় তো নানাভাবে ইস্যু তৈরি হয়, কিন্তু কখনো কখনো হয়, এটা কিন্তু চলমান থাকে না। কখনো হয়, কখনো একটা বাঙালি হচ্ছে বিভিন্ন সময় হুজুগে থাকে আর কি। আমি যেটাই হোক, আমি কমিউনিস্ট হই, আমি হেফাজতি, আমি তো আদতে বাঙালি। ঠিক আছে, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের একটা বৈশিষ্ট্য আছে, এখানে হচ্ছে গিয়ে এই ঝড় এই বৃষ্টি, হ্যাঁ, হঠাৎ বদলার নামে। তো তাহলে ওখান থেকে সব ভাস্কর্য সরিয়ে ফেলা হবে? এটা তো তারাও দাবি করে নাই, তাদের দাবি কিন্তু প্রথমে আবার যদি আমরা এটা দেখি স্টেটমেন্টটা, বা আমি যতদূর বোঝার চেষ্টা করছি তাতে আমি দেখছি যে তারা বেসিক্যালি হচ্ছে এই ব্যাপারে সংক্ষুব্ধ হয়েছে যে তাদের কেন ভাস্কর্য তোমরা বানাইছো আর কি। ঠিক আছে, তোমরা অন্য ভাস্কর্য বানাইছো, তার ব্যাপারে তার কিন্তু কোনো কথা নাই। আর ওনারা লাস্টে যে লাইনটা বলছে, লাস্টে যে প্যারাগ্রাফটা বলছে, এটা কিন্তু একদম ইউনিভার্সাল, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ভাস্কর্যের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই জায়গায় আছে। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে অনেক রেফারেন্স থাকতে পারে,
অনেক ডিবেট থাকতে পারে ইসলামিক, আবার অন্য স্কলাররা ভাবতে পারে যে হ্যাঁ ভাস্কর্য আগেও ছিল এখনও থাকতে পারে, সে আমরা সেই আলোচনা যেতে পারি না, কারণ আমি এই ব্যাপারে স্কলার না, এই ব্যাপারে আমার অত পড়াশোনা না, যেহেতু আমি এই ব্যাপারে সীমিত জানি। আমার যেটুকু ভাষার কনসেপশন, আর বাংলাদেশের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে হচ্ছে নতুন আর একটা চ্যাপ্টার ওপেন করা দরকার নেই, এমনি যথেষ্ট ট্র্যাপ আছে, ঠিক আছে, এবং যথেষ্ট বিপদ আপদের মধ্যে আমরা আসি, নতুন আরেকটা সংঘাতের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাকে যত পারা যায় কম্প্রোমাইজিং জায়গা থেকে করতে হবে। কারণ আমি বিশ্বাস করি একটা, তা আমার বিশ্বাসটা তো এখানে হচ্ছে গিয়ে আমি অন্যের উপর চাপাই দেওয়া, আমি বিশ্বাস করি ভাস্কর্য থাকবেই, থাকাই উচিত, ইতিহাসটা সেভাবে অক্ষয় থাকা উচিত, কিন্তু সেটা আমার বিশ্বাস, সেটা আমি আপনার উপর কেন চাপাই দেবো আর কি, এই জায়গায় আমি থাকতে চাই। রুবেল ভাইয়ের বক্তব্য শুনলাম আমরা। সাকিব ভাই, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা নিয়ে? হেফাজতের এই ধরনের বিবৃতি দেওয়ার হঠাৎ করে কি? না, এটা রাজনৈতিকভাবে এটা তো হেফাজতের ইস্যু। হেফাজতের আগে আমার মনে হয় একবার করেছিল হাইকোর্টে, হ্যাঁ হাইকোর্টে যে হচ্ছে ভাস্কর্য ছিল, এবং সেটা পরে শেখ হাসিনা সরায় নিতে বাধ্য হয়েছিল, রিট্রিট করেছিল। আরেকটা করেছিল বোধহয় বঙ্গবন্ধু, শেখ মুজিবের একটা ভাস্কর্য আপনার গুলিস্তান বা পুরান ঢাকার এই জায়গায় কোনো একটা জায়গায় ওটা বড় কর্মসূচি পালন করছে, এবং ওটাও কিন্তু বন্ধ, স্থগিত হয়ে গেছিল। সুতরাং হেফাজত এটা করে থাকে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে হেফাজতের, তার মানে বাংলাদেশে হেফাজতের পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ কত আছে, কত মানুষ হেফাজতকে এটাতে সাপোর্ট করে, কত মানুষ চায় যে কোনো একটা স্থাপত্য বাংলাদেশে হবে না, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাই যে উনারা এটা করেন, আমরা উনাদের বিশ্বাসের প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা আছে, যেটা রুবেল বললেন, আমরা কিন্তু উনাদের বিশ্বাস, উনারা বলেন স্থাপত্যর উনারা বিরোধী, এটা মূর্তি পূজার সাথে উনারা এটাকে এক করেন, এবং আমরা কিন্তু উনাদের বিশ্বাসকে সম্মান জানাই। এটাকে ইংরেজিতে বলে আইকনোক্লাজম, যে কোনো আমি রাখবো না, তো এটা আইকনোক্লাস্টিক। এটা খালি উনারা প্রথম না, পৃথিবীতে মানে অন্য জায়গায় হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে, এবং উনারা যখন উনাদের নিজস্ব যেই স্থাপত্যগুলো হচ্ছে সেগুলো সরাতে বলেছেন, আমি মনে করি সেটার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানো উচিত, এবং উনাদেরকে এটাতে কোনো মতেই আনা উচিত না। এটা খুব খারাপ, এবং আমি মনে করি যে এটা সরকার করবে, কারণ আমি যেইভাবে বুঝলাম যে ওই যে বাবুনগরী সাহেবের সাথে উনার প্রধানমন্ত্রী দেখা হয়েছে, এটা আমার মনে হয় না খুব একটা বড় সমস্যা হবে। কিন্তু আমাদের যেটা বড় সমস্যা, ওই যে আমি বললাম আপনাকে, আমি একই কথায় বারবার আসি, আমাদের কোনো নীতি নাই। আমাদের দেশের স্থাপত্য নীতিটা কি হবে? আপনি দেখেন মিউরাল এবং স্থাপত্য কিন্তু আওয়ামী লীগের সময় প্রচুর হয়েছে, প্রচুর ক্যান্টনমেন্টে বানানো হয়েছে তখন। তাহলে দেখেন আমাদের ওই সময় যদি একটা নীতি থাকতো যে এইটুকু আমরা করব, এইটুকু আমরা করব না, আমরা কোনো নেতার স্থাপত্য করব না, কিন্তু আমরা হয়তো কথার কথা বলছি, পশু পাখি বাচ্চা এগুলো করতে, আমি জাস্ট কথার কথা বলছি, মানে একটা প্রোজ অ্যান্ড কনস চিন্তা করে আমাদের একটা নীতি নাই। সুতরাং নীতি যতক্ষণ না থাকবে, উনারা যে এখন বলেন নাই যে অন্যদের স্থাপত্যটা ভেঙে ফেলা উচিত, উনারা এটাও বলতে পারতেন, এবং উনারা বলে এইদিকে কিন্তু এটা যদি উনারা করেন এবং এখান থেকে উনারা যদি তারপরে আইন নিজের হাতে নেন, তাহলে ওটা অন্যদিকে চলে যাবে। ওনারাও এটা করেন নাই, সো আমি মনে করি ওনাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে ওনাদের স্থাপত্যগুলো সরিয়ে ফেলা উচিত। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে এটাও বুঝতে হবে যে আমাদের এক ধরনের ভারসাম্য দরকার আছে কি না, কারণ এটাও আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ আসলে এই ব্যাপারে, স্থাপত্যর ব্যাপারে বাংলাদেশের মানুষের চিন্তাটা কি, এটা কিন্তু এখনো আবার ডিফাইন্ড না। এটা ডিফাইন্ড না। আমরা কি জানি যে বাংলাদেশের 60% লোক কি চায়, যে একটাও মূর্তি থাকবে না। যদি বলে, তারা যদি বলে তাহলে বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ ইজ লাইক দ্যাট কাইন্ড অফ এ কান্ট্রি। এটা হইতেই পারে, বাংলাদেশ ওই রকম দেশ হইতে পারে, কিন্তু বাংলাদেশ কি তাই বলছে? বাংলাদেশেরও তো আপনার এখানেও তো 8% হিন্দু আছে যে যারা স্থাপত্য করে। আপনি কি 8%-এর সবাইকে বাদ দিয়ে দিবেন? তাহলে কি হিন্দুরা করতে পারবে, মুসলমানরা করতে পারবে? মানে দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স। আপনি যখন পলিসি ফ্রেমিং করবেন, নীতিগত ভাববেন, তখন অনেক কোয়েশ্চেন্স আছে, এগুলো ঠিক করা উচিত। এবং আমাদের দেশে 5 বছরে কিছু ঠিক হয় না দেখি প্রত্যেকবার আমরা একই প্রবলেম নিয়ে ফেস করি। তবে আমি আশা করি যে আপনাকে আমি বুঝাতে পারছি যে এখানে প্র্যাকটিক্যাল একটা দিক আছে, কিন্তু নৈতিকভাবে আমরা এখনো এই ব্যাপারটা আমাদের ধোঁয়াশা। জি, আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ, যেটি আপনাদের প্ল্যাটফর্ম, আপনারা সেখানে কাজ করছেন। গতকাল আপনাদের একটি প্রোগ্রাম ছিল। জি, আসলে এটির লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমরা মনে করি যে আমাদের দেশে অন্যান্য দেশ আধিপত্য বিস্তার করার চেষ্টা করে,
এবং আমরা কোনো একটি দেশকে লক্ষ্য করে এটা বলছি না, এটা আমাদেরকে সবাই প্রায় করার চেষ্টা করে এবং আমাদের এটা একটা দুর্বলতা। এবং আমরা মনে করি যে এই আধিপত্যবাদের কারণে আমরা নিজেদের চিন্তাও করতে শিখিনি, নিজেদের জ্ঞান বানানোর চেষ্টা করি নাই। আমরা কি করি, অন্যকে অনুকরণ করে অন্যের কথা মতো কাজ করে অন্যের কাছ থেকে একটা কোনো সুবিধা নিয়ে চলে গেলে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে গেল। সো আমরা যেটা মনে করি যে আমাদের যে নিজস্ব জ্ঞান নাই, আমাদের যে নিজস্ব টেকনোলজি নেই, আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা নেই, এগুলো সব হয়েছে কারণ হচ্ছে কি যে আমরা নিজেদের উপরে আমাদের নিজেদের কোনো কনফিডেন্স নেই, আমাদের কোনো আত্মবিশ্বাস নেই। এবং এই আত্মবিশ্বাস নেই কেন সেটা আরেক বিষয়, কিন্তু এই আত্মবিশ্বাস না থাকার কারণে আমরা একসময় ভারতের দিকে ঝুঁকি, একসময় পাকিস্তানের দিকে ঝুঁকি, একসময় আমেরিকার দিকে ঝুঁকি, একসময় চীনের দিকে ঝুঁকি। কিন্তু আমরা নিজেরা এই আমাদের ব্রিজটা এইভাবে বানাবো বা আমাদের রাস্তাটা এইভাবে বানাবো বা এইভাবে করতে হয়, নিজেকে ফাঁকি না দিয়ে নিজে কাজটা শেখাই, এটা কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত করেনি। সো আধিপত্যবাদ বিরোধী মনে করে যে আধিপত্যটা মনের উপরেও আছে। আপনি জানেন যে আধিপত্যের মধ্যে দুটো জিনিস থাকে, এমনিতে সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক, এগুলো হচ্ছে আধিপত্যের ব্যাপার। এবং আধিপত্যটা যখন বাদ হয়ে যাচ্ছে, মানে হেজিমনিজম হচ্ছে, মানে এটা পুরো একটা সিস্টেমে রূপান্তরিত হয়েছে। সো আমাদের ইয়েটা হচ্ছে যে আমরা যদি আধিপত্যবাদকে যদি আমরা ঠেকাতে না পারি, আমরা যদি আমাদের যদি ঠেকাতে না পারি, তাহলে আমরা নিজের পরিসর গড়ে উঠবে না, নিজের ভাষা, নিজের সেটি আসলে কিভাবে ঠেকানো সম্ভব? আপনি যে 4টি দেশের কথা বলেছেন, যে আমি এই 4টি দেশের মধ্যে 3টা দেশের কথাই বলি, যে 3টা দেশের প্রভাব যথেষ্ট পরিমাণে আছে আমরা দেখি, সেটি থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যায় বা সেটির ভারসাম্য? আমরা যেটা মনে করি যে প্রথমে আমরা কিছু মানুষ সংগঠিত হয়েছি। আমাদের কনভেনার, আমাদের আহ্বায়ক হচ্ছেন ডক্টর দিলারা চৌধুরী, আপনি ওনাকে চিনেন, আপনার অনুষ্ঠানে আসেন, উনি আমাদের কনভেনার, আরও অন্যান্যরা আছেন। আমরা এটা দিয়ে শুরু করেছি। আমরা আগে চাচ্ছি যে সব মানুষকে আগে একত্রিত করব, তারপরে আমরা জিজ্ঞাসা করব, সবার সাথে কথা বলবো। এটা আমাদের ইউথ থাকবে, আমাদের যুবক অংশ থাকবে, মহিলা অংশ থাকবে, মানে সবাই মিলে করবো এটা। তো সবাই মিলে তো একটা নাগরিক সমাজ, এখানে তার দল না। এই সামাজিক ইয়েতে আমরা প্রথমে আগে কথা বলবো, কথা বলার পরে অবশ্যই আমরা হয়তো ঢাকার বাইরেও যাব, কথা বলবো, সচেতনতা বাড়াবো, যোগাযোগ বাড়াবো। এই ব্যাপারে আমাদেরকে কিছু কোর্স আমরা তৈরি করতে পারি। বিরোধী কোনো প্ল্যাটফর্ম নাকি? না, এটা কোনো বিরোধী প্ল্যাটফর্ম না। আমরা দেখেছি যে গণমাধ্যমে দেখেছি বা ছবিতে, আমাদের কোনো দলীয় কোনো বিরোধী দলের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়? আমরা সবার সাথে যোগাযোগ করতে চাই। আমরা বিএনপির সাথে যোগাযোগ করতে চাই, আমরা জামাতে ইসলামের সাথে যোগাযোগ করতে চাই, আমরা এনসিপির সাথে যোগাযোগ করতে চাই, আমরা সব দলের সাথে যোগাযোগ করতে চাই, আমরা সব প্রফেশনাল বডির সাথে যোগাযোগ করতে চাই। আমাদের কোনো নেই, আমরা প্রতিটা ধর্মের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। সুতরাং আমরা করতে চাই, যে আমাদের সাথে করবে তার সাথেই হবে। যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে চাচ্ছেন, এবং আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। কারণ হচ্ছে যে এগেইন এটা আমার নিজস্বতা তৈরি করার জন্য এটা দরকার বলে আমি মনে করি, এবং এটা আমরা করছি। এরপরে আপনি যেটা বলছেন যে আমরা যদি আমাদের ইউথকে, আমাদের যুব সমাজকে এটার মধ্যে সম্পৃক্ত করতে পারি, এবং কিভাবে আমরা পলিসি মিক্স তৈরি করতে চাই। যেমন ধরেন আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আমরা যেটা করতে চাচ্ছি, কথা শুরু হয়েছে, যে বাণিজ্য চুক্তি যেটা হলো আমরা আমেরিকার সাথে যে চুক্তিগুলো করি, এগুলো নিয়েও আমাদের একটা আলোচনা দরকার। তো আমরা এদিক দিয়ে সচেতনতা বাড়াতে চাচ্ছি, এবং আমরা মনে করছি যে এগুলো করতে করতে আমরা কিছু নীতিগত কিছু পরামর্শ দিতে পারবো, যে পরামর্শ নিবে তারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। জি, অবশ্যই। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রুবেল ভাইকে দিয়ে শেষ করতে চাই। রুবেল ভাই, আধিপত্যবাদ এটি আপনারা দীর্ঘ বছর ধরে স্লোগান দিয়েছেন, আপনি এখনো সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই স্লোগান দিতে হয়, কথা বলতে হয়, এটি কতকাল ধরেই চলবে? আমি তাই ভাবছিলাম আর কি, যে আমরা তো এটার অনেক পুরনো মানুষ, শুরু থেকে আজ পর্যন্ত। ইভেন কি আপনার কাছে এটা সবার মনে আছে, হয়তো নতুন প্রজন্মের মনে নাই, স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ঢাকার রাজপথে মিছিলে গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, ৭৩ সালের ১ জানুয়ারি, মানে স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর বিশাল মিছিল, সেখানে গুলি চালানো হয়েছিল। সেখানে শহীদ মতিউল ইসলাম ছিলেন, মির্জা কাদের ছিলেন, যারা এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভিয়েতনাম আগ্রাসনের বিরুদ্ধে সেদিন মিছিল করেছিলেন আর কি। এখন অবশ্য সেই স্মারকটা আছে
হাইকোর্টের সামনে আছে, ঠিক ওই জায়গায় আর কি। ওখানে মার্কিন তথ্য কেন্দ্র ছিল, ইউসিস ছিল, সেটাকে ঘেরাও করতে গিয়েছিল। সেইখানে একটা সংঘর্ষ হয়, ছাত্র পুলিশ সংঘর্ষ। মানে বাংলাদেশের যাত্রা শুরুতেই হচ্ছে এই আধিপত্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে ছাত্ররা সেটি এখনো যাত্রা চলছে। শুরু করেছে। কিন্তু এখন এটা নানান রকম অ্যাসপেক্ট তৈরি হয়েছে। সেই পৃথিবী নাই, 71-এর সেই মেরুকরণ নাই, এখন নতুন মেরুকরণ আসছে। আর রিসেন্টলি এই 25-26-এ আবার এই মেরুকরণ আবার ভেঙে গিয়ে নতুন ধরনের পোলারাইজেশন কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে মানে একক মোড়ল আমেরিকা নাই, আমেরিকা ভেঙে গেছে। আবার আমেরিকা আবার রিজনাল বিভিন্ন পার্টনার তৈরি করছে, যেমন মধ্যপ্রাচ্যে তার জন্য হচ্ছে ইসরায়েল আর সৌদি আরব, একটা অদ্ভুত পার্টনারশিপ। একদিকে সৌদি আরব, একদিকে আবার ইসরায়েল। আবার সে দেখা গেল যে এই অঞ্চলে দেখবেন এই যে সাউথ এশিয়ান এলাকায় পাকিস্তানের সাথেও তার পার্টনারশিপ আছে, ভারতের সাথেও তার পার্টনারশিপ আছে। ঠিক আছে, এটা অদ্ভুত একটা ব্যাপার। পাকিস্তান ভারত যখন যুদ্ধ শুরু হলো তখন ট্রাম্পের প্রতিক্রিয়াটা কেমন ছিল? মনে হয় সে খুব বিরক্ত যে তার দুইজন শিষ্য কেন মারামারি লাগাই দিচ্ছে নিজেদের মধ্যে, এরকম একটা ভাব। ওরা আমি ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু করে দিচ্ছে, এটা কি হাউ ফানি, ওরা কেন যুদ্ধ করে? ঠিক আছে, এরকম একটা প্রতিক্রিয়া ট্রাম্প দিয়েছিল। মানে ঘুম থেকে উঠে সে খুব বিরক্ত, এই তোমরা চিল্লাচিল্লি করছো কেন, বাচ্চারা কেন হইচই করতেছে, এরকম একটা ভাব ট্রাম্পের। তো এই একটা অদ্ভুত একটা কঠিন হচ্ছে গিয়ে পৃথিবীতে আমরা জীবনযাপন করছি আর কি। এবং বাংলাদেশের অবস্থা হলো খুবই খারাপ। বাংলাদেশে যে পারে সেই একটু করে চুষে নেয়, যে পারে সে একটু করে শুষে নেয় আর কি। হ্যাঁ, আমরা মানে দেখা গেল ভারত থেকে বাঁচতে গেলে আমেরিকাতে একটা বাণিজ্য চুক্তি আমরা চাপাই দিল আর কি। ঠিক আছে, আবার আমেরিকায় বাঁচতে গিয়ে আবার কার ঘরে আবার আমাকে আশ্রয় নিতে হবে আর কি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে আমি বাটপাড়ের কবলে পড়ছি আর কি। হ্যাঁ, বড় বাটপাড়ি হয়ে গেছে বাণিজ্য চুক্তি নিয়ে। ফলে এই জায়গায় যেটা হচ্ছে যে আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার অবস্থানে কাজ করতে হবে। যেমন আমরাও একটা বড় অ্যালায়েন্স করছি আর কি, সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধবিরতি জোট আমরা তৈরি করছি। ইরান যুদ্ধের পরে আমরা এই অ্যালায়েন্সটাকে, আমাদের যেমন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ছিল, বামগন্থী জোট ছিল, বা এর বাইরেও আরও আদার্স প্রগ্রেসিভ আছে, তাদেরকে নিয়েও আমরা এই জায়গাটাকে কনস্ট্রাক্ট করতেছি। তবে একটা স্লোগান, আপনি যখন প্রশ্নটা করছিলেন, মাথায় একটা স্লোগান করছে, আমরা ছোটোবেলার থেকে ছাত্র করতে এই স্লোগান দিতাম যে হাত গোটাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিন। তো আধিপত্যবাদীদের দিন আসলে এখন আমরা ফুরাইতে পারি নাই, তাই ফুরাইতে হবে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের দিনকে ফুরাইতে হবে আর কি। সেটি সামনেই আসলে সময় বলে দেবে কতটুকু ফুরিয়েছে বা কতটুকু আবার জেকে বসেছে। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।